ভয়েস ওভার নিয়ে আমার স্ট্রাগলটা কি, এটা আমার সবচেয়ে বড় স্ট্রাগল এখন পর্যন্ত, যে সবাইকে বোঝানোর যে কেন আপনি 2 লাইনের ভয়েসের জন্য 1000 টাকা ডিমান্ড করবেন। এটা তো আরেকজন 50 টাকায় করে দিচ্ছে। তখন আসলে আগে আমি একটু বোঝানোর চেষ্টা করতাম যে কেন কি। এখন দেখা যায় যে না, এগুলো বোঝানো আসলে বেকার কিছু মানুষের জন্য। তখন বলি যে আপনার না হলে আপনি অন্য কোথাও যাবেন। এখন সকাল হয়েছে। টুসির মা টুসিকে ঘুম থেকে ডাকার জন্য ঘরে এলো। টুসির মা বলল, টুসি মা ওঠো, সকাল হয়েছে, আর কত ঘুমিয়ে থাকবে? টুসি বলল, ওফ মা, তুমি কেন এত ডাকাডাকি করছো? আর একটু ঘুমোই না। যেন তেন ঠান্ডা পানি না, আইস কিউব দেওয়া ঠান্ডা পানি আমি খেতাম। তো এরকম একটা সময়ে ফেব্রুয়ারি মাসে শীতের মধ্যে একটা কাজ আসে। সেই কাজটা জাস্ট আমার রিজেক্ট হয়ে যায়, যেহেতু আমার গলা বসা, সেই কারণে। এবং কাজটা করার জন্য আমার আমার মানে ভিতরের একটা খুবই ছিল যে না, এই এত বড় একটা কাজ আমি যদি করতে পারতাম, কিন্তু ওই একটা কারণে করতে পারি। এবং সেদিন থেকেই মনে হলো যে না, আজকে থেকে আর কখনোই আমি ঠান্ডা পানি খাবো না। সেই থেকে এই পর্যন্ত আমি আর একদিনও ঠান্ডা পানি ছুঁই নাই। যখন আমি কলেজে পড়তাম, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তখন বান্ধবীদের হয়ে অনেক সময় দুই একবার টেস্ট করতে চাইতো ওদের বয়ফ্রেন্ডকে, যে সে আদৌ লয়াল কিনা বা সে সত্যি কথা বলছে কিনা। দেখা যেত যে ওরা বলতো যে তোর ভয়েস তো খুব সুন্দর, মোবাইলে আরো সুন্দর শোনা যায়, তুই একটু আমার একটু হেল্প কর না, ওরা আমার সন্দেহজনক মনে হচ্ছে, এরকম শুনুন। তখন দেখা যেত যে বান্ধবীদের জন্য দুই একবার করেছি। তো সেখানে কণ্ঠ চেঞ্জ করার কিছু থাকতো না। আর মোবাইল ফোনে তখন দেখা যায় এমনিও বোঝা যেত না যে কার কণ্ঠ কি। তো দেখা যেত যে একটা সুন্দর কণ্ঠস্বর শুনলে, ছেলেরা তো এমনিতেও অনেক সময় মানে এই যে আমার পেছনে আশেপাশে যা দেখছেন এত ভালো সেট আপ, এইগুলা বাদ রেখেও আমাকে কম্বলের নিচে ঢুকে ভয়েস ওভার করতে হয়েছে। তার একটা কারণ হচ্ছে আমি বাড়ি গিয়েছিলাম, তখন এই সেট আপটা নিয়ে যাওয়া সম্ভব ছিল না। আমার পোর্টেবল মাইক্রোফোন নিয়ে গিয়েছি, কিন্তু রুম ট্রিটমেন্টেড না থাকার কারণে নয়েজ যাতে ক্যাপচার না করে, সেজন্য আমার কি করতে হয়েছে, কম্বল মুড়ি দিয়ে আমার ভয়েস ওভারটা করতে হয়েছে। এরপর একটা রিটেক আসে ওই কাজটার, যে রিটেকটা দেওয়ার জন্য মানে যখন আসে তখন আবার আমি ঢাকায় চলে এসেছি। তখন তো আর ওই কাজটার সাথে এত ভালো সেটআপ দিয়ে দিলে তো তখন দেখা যাবে একটা বিশাল গোলমালের বিষয়। ওইটা ছিল একরকম, এটা ছিল একরকম, অন্যরকম হয়ে যাবে। তখন আর কি করা, তখন আমি আবার সেই আমার এই বাসাতে এসেও এত ভালো সেটআপ রেখে কম্বলের নিচে ঢুকে আমার সেই রিটেক লাইনটা করতে হয়েছে। আমি আসলে একটা জব করতাম মাল্টিন্যাশনাল কোম্পানিতে, সেখানে বেশ ভালো স্যালারি ছিল, কিন্তু ওই পরিবেশটার সাথে আমি কেন জানি মানিয়ে নিতে পারছিলাম না। তখন আমার মনে হলো যে না, আমি এখান থেকে চলে আসি। এবং চলে এসে আমি যখন চিন্তা করলাম যে পুরোপুরি আমি ভয়েস ওভারে নিজেকে নিবেদন করব বা মনোনিবেশ করব, তখন আমি চিন্তা করলাম যে না, আমার এই সেটআপে কিছুই হচ্ছে না, কারণ ওটা দিয়ে আসলে কিছু হয় না। ভালো কিছু করতে গেলে ভালো আউটপুট পাওয়া যায় না। তখন আমি এই সেটআপটার কথা চিন্তা করি, এবং এই মাইক্রোফোনটার দাম তখন ছিল 29,000 টাকা। হুট করে একটা মাইক্রোফোন আসলে এত দাম দিয়ে কেনা, ওই পরিস্থিতিতে জবও ছেড়ে দিয়েছি। তখন আমার হাজব্যান্ড আমাকে বলল যে তুমি তো আবৃত্তি করতে ভালোবাসো, তুমি চিন্তা করো না যে তুমি এটা দিয়ে আবৃত্তিই করবে, তোমার ভয়েস ওভার থেকে পয়সা আসুক আর না আসুক, তুমি তোমার মনের খোরাক এটা দিয়ে পূরণ করলে। কিন্তু এটা কেনার পরে এখন পর্যন্ত আমি এটাতে সর্বমোট 2টা আবৃত্তি রেকর্ড করতে পেরেছি। সব আমার কাজই হচ্ছে এটা দিয়ে। আমি আমার যেই মনের খোরাকের জন্য এটা কেনা বা সেই চিন্তা করে এই সেটআপটা নেওয়া, সেটা আর হয়নি। প্রথমে একেবারে আমার ভয়েস ওভার শুরু হয় একটা আমার ছোট ল্যাপটপ ছিল, সেটার সাথে একটা ল্যাবেলিয়ার দিয়ে, মোবাইল দিয়ে, এইভাবে আমি কাজ করতাম। এবং যেহেতু নিউজের কাজ করতাম, আমার খুব দামি কিছুর দরকার হতো না। প্রথম দিকে সবচেয়ে বেশি কাজ করেছি আমি নিউজ ডকুমেন্টারিতে, বিশেষ করে ডকুমেন্টারিতে বেশি কাজ করেছি। এরপর করেছি কার্টুনে, যেহেতু দুরন্ততে আমার কার্টুন দিয়ে শুরু, তখন কার্টুনের বেশ কিছু কাজ করেছি। এরপর আমার হঠাৎ করে মনে হলো যে না, কার্টুনে আসলে ভ্যারিয়েশন দরকার হয় খুব বেশি, এবং এটার জন্য সময় প্রয়োজন। ওই সময়টা আমি কার্টুনে দিতে পারছিলাম না, এই জন্য আমি কার্টুন থেকে একটু সরে আসি। এরপর প্রচুর বিজ্ঞাপনের কাজ করি। এখনো আমার মানে সবচেয়ে বেশি যদি বলি তাহলে বিজ্ঞাপনের কাজ। হঠাৎ করে অনলাইনে এরকম কিছু চলতে শুরু করে, ঢাকায়া ভাষায়, অন্যান্য ভাষায় চলতে শুরু করে, তো তখন ক্লায়েন্টের ডিমান্ড থাকে যে আপু কিছু ডিফারেন্ট করে চলেন। তখন আমি হচ্ছে পুরান ঢাকার ভাষায় একটা বিজ্ঞাপন করলাম, সেটাতে তারা খুব খুশি, তাদের অনেক ক্লায়েন্ট এসেছে, অনেক বেচা বিক্রি হয়েছে। যেমন আমরা নর্মাল ভাষায় বলি যে জলদি চলে আসুন, তো ওইখানে ছিল এরকম যে জলদি আহেন। তো এরকম হচ্ছে যে চেঞ্জ করতে হয় মাঝে মাঝে আমাদের। তো ওই কাজটা করে খুব মজা পেয়েছিলাম। আবার অনেক সময় হয় যে পরপর নিউজ যাচ্ছে, তার মধ্যে একটা স্যাড নিউজ, যেমন আমি নিউজ পড়ছি এর মধ্যে একটা নিউজ আসলো, তা আমি নিউজটার পড়ারও সুযোগ পাইনি যে কি, আমি জাস্ট পড়ে একটা লাইন যে এতটার সময় হেলাল হাফিজ মারা গেলেন, আমি স্তব্ধ হয়ে গেছি। অথচ রেকর্ড চলতে আছে। কিছুক্ষণ পরে আমি যখন সম্বিত ফিরে পেলাম, তখন আমার মনে হলো যে কি হয়ে গেল। তো হেলাল হাফিজ যেহেতু আমার খুব প্রিয় একজন
কবি। তো ওইদিন আসলে ওই স্ক্রিপ্টটা পড়ার জন্য আমার আর কোনো কারিগরি কিছু করতে হয়নি। আমি যখনই কারো সাথে বিজ্ঞাপনের কোনো চুক্তিতে যাই তখন তাকে বলাই থাকে যে বেটিং, হার্বাল, লেডিস আন্ডারগার্মেন্টস এরকম যেই প্রোডাক্ট গুলো থাকবে সেগুলোতে কখনোই আমি ভয়েস ওভার করি না। তো এইগুলা আমাকে প্রায়শই রিজেক্ট করতে হয়।